সালাম আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের যে মূল আলোচনাটি সেটি হচ্ছে আইএলটিএস রাইটিং পার্ট টু, রাইটিং টাস্ক টু এর উপরে। তো রাইটিং টাস্ক টু যেটি, এখানে আমরা যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে ভালো করার উপায় কি। আপনার ইতিমধ্যেই আহ, অনেক জায়গা থেকে অনেক কিছু বা অনেক ইনফরমেশন কালেক্ট করেছেন, যে ইনফরমেশনগুলো হয়তো কোনোটা আপনাদের কাছে মনে হয়েছে যে অনেক ভালো, এবং কোনোটা মনে হচ্ছে যে এটা ফলো করা যায়, এবং কোনোটা ফলো করবেন কি করবেন না সেটি নিয়ে সন্দিহান। তো এই ধরনের কেসগুলোতে একটি রাইট গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করার জন্য আজকের এই ভিডিওটি। যে পদ্ধতিগুলো আলোচিত হচ্ছে, এই পদ্ধতিগুলো যদি আপনি পারফেক্টলি ফলো করতে পারেন, তাহলে সেক্ষেত্রে 7+ ব্যান্ড স্কোর রাইটিং টাস্ক টুতে ওঠানো এটি ওয়ান টুর ব্যাপার হবে। আমার ধারণা যে আহ, যদি আপনার রাইট ট্র্যাকে, রাইট ওয়েতে, রাইট প্লেসে, রাইট টাইমে কাজগুলো করতে পারেন, তাহলে এটি ব্যান্ড স্কোরের ইস্যুগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আইএলটিএস এর ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা সবাই সাধারণত ভুল করে থাকি। ভাবি যে এটি না জানি কোনো রকেট সায়েন্স কিনা, ইত্যাদি ইস্যুগুলো সামনে চলে আসে। তো এই জায়গাটাই খুব যত্ন সহকারে মনে রাখতে হবে যে আইএলটিএস এর ক্ষেত্রে মেমোরাইজেশন যে জিনিসটা, সেই জিনিসটার কিন্তু প্রভাব অনেক কম। অর্থাৎ মেমোরাইজেশন অলমোস্ট নান। মেমোরাইজ করার জন্য তেমন কোনো কিছু নেই, যেটি আছে সেটি হচ্ছে সিস্টেম অ্যান্ড প্রসিডিউর। You have to have the clear, crystal clear and vivid pictures in your mind regarding the crystal clear procedures. Each and every procedures and each and every system that has been designed to get the highest score in writing task 2. um, you have to follow accordingly. Before going to start, also uh, I will also would like to uh, remind you regarding your questions that you have already sent to me. All the questions have been discussed in the meantime, but there are a few questions regarding touch two. So I'm going to discuss the issues that have been related to your questions, and still, if you do not get your answer of your questions, then please let me know, or inbox, make comment below the comment sections. And if you think this video is going to help you and can help another people, also please try to subscribe. Let's start. সো আমরা আইটিএস এর যে পার্টটা নিয়ে কথা বলছিলাম, সেই পার্টটার ব্যাপারে আপনাদের যে ইনফরমেশনগুলো জানা দরকার ছিল সেটি আমি জানাতে যাচ্ছি। রাইটিং রাইটিং টাস্ক টু। আইএলটিএস রাইটিং টাস্ক টু এটি খুব কমপ্লিকেটেড ইস্যু না। এখানে ভালো একটি ব্র্যান্ড স্কোর তোলাটা অনেক ইজি, এবং আপনাদের জন্য আরো অনেক ইজি, বিকজ আমি প্রোভাইডিং এ ক্লিয়ার কাট গাইডলাইন। আমি যে গাইডলাইনটা আপনাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি এখন, সেটি যদি আপনারা ফলো করেন, তাহলে এই মার্কটা উঠানোটা অনেক ইজি হবে। চলুন দেখা যাক। 6 টাইপস অফ টপিকস ইন আইএলটিএস রাইটিং টাস্ক, অর্থাৎ মোট গ্রস টপিকের সংখ্যা হচ্ছে 6টা। 6 ধরনের টপিক্সের উপরই সাধারণত কোশ্চেন হয়ে থাকে। এই 6 ধরনের টপিক্সের আন্ডারে আবার হচ্ছে আপনার আইডিয়া রয়েছে অনেকগুলো। এখন বিষয়টা হচ্ছে যে আইডিয়ার নতুন নতুন আইডিয়া জেনারেট হতে পারে, কিংবা নতুন আইডিয়া ইনক্লুড হতে পারে। এই জায়গাটাই যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, বিভিন্ন টপিকস নিয়ে পড়াশোনা থাকতে হবে। অর্থাৎ 6 টাইপের টপিকস গুলো থাকে। এই 6 টপিক্সের যে মেইন টপিক, সেই টপিকগুলো সম্পর্কে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ক্রাইম, তারপরে আইসিটি, হ্যাঁ, তারপরে প্রবলেম রিলেটেড ইস্যুস, হ্যাঁ, তারপরে সাইবার অ্যাটাক রিলেটেড ইস্যুস, ইত্যাদি বিভিন্ন সেক্টরের উপরে। এখন এই ধরনের মেইন যে টপিক টাইপস গুলো, এই টাইপস গুলোর আন্ডারেই কিন্তু একটা আইডিয়া জেনারেট করে আপনাকে এখানে অ্যাগ্রি করতে বলবে, ডিসঅ্যাগ্রি করতে বলবে, ওপিনিয়ন দিতে বলবে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা কিভাবে করব? আমরা কি প্রতিটা, ধরেন 100টা কি সলভ করতে পারবো? 1000টা সলভ করতে পারবো? তো এই যে সলভ করার যে বিষয়টা, এটি অনেক কঠিন। অনেক কঠিন মানে কঠিন মানে হচ্ছে সময় সাপেক্ষ, এতগুলো সময় সবার থাকে না।
তাহলে সে কঠিন মানে এই সেন্সে কঠিন না যেটি পারা যাবে না এমন না, বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজ করা কঠিন। কারণ এতগুলো সলভ করাটা সময় পাওয়া যায় না, এই হচ্ছে সব থেকে বড় কথা। তো এখন কি করতে হবে তাহলে আমাদের এটা সলিউশনের জন্য এই ধরনের কাজগুলো করার জন্য নিশ্চয়ই কোনো একটি হার্ড অ্যান্ড সলভ গাইডলাইন রয়েছে। আমরা কি করব, সেই গাইডলাইনটাকে আত্মস্থ করব, দ্যাট ইজ সিস্টেমকে আত্মস্থ করব, যে এই ধরনের কোশ্চিন হলে এটির সিস্টেম হচ্ছে দিস ওয়েতে সলভ করতে হবে। তো আপনি যদি এই জিনিসটা একবার শিখে যান, একবার এই জিনিসটা আত্মস্থ করতে, এই জিনিসটা শিখতে আপনার হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 15টা সলভ করলেই হয়ে যাবে। তো এই যে 10 থেকে 15টা বা 20টা আপনি যে সলভ করবেন, সলভ করলে আপনার এই পুরো সিস্টেমটা আপনার দখলে আসবে। এরপরে যে আইডিয়া জেনারেট করেই কোশ্চিন করা হোক না কেন, আপনার জন্য এটা মোটেও ডিফিকাল্ট হবে না। যে আইডিয়ার উপরই কোশ্চেন করা হোক না কেন, এটা তখন আর ডিফিকাল্ট হবে না। সো এই যে আপনি যে প্র্যাকটিসটা করবেন, সিস্টেমটা যে ডেভেলপ করবেন, 10টা 5টা 15টা 20টা যে প্র্যাকটিস করবেন, সেটি কিভাবে করবেন সেটি এখন আমাদের শিখতে হবে। হোয়াট টু ডু ফর গেটিং 7+ ব্যান্ড স্কোর। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে হোয়াট দ্য এক্সামিনার লুকস ফর ব্যান্ড 8 রাইটিং ক্রাইটেরিয়া। ব্যান্ড 8 রাইটিং ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এক্সামিনার কোন কোন জিনিসগুলোর প্রতি ফোকাস করবে সেই জিনিসটা আগে প্রথমে নোট নিয়ে নেন। প্রথমেই হচ্ছে টাস্ক রেসপন্স, অর্থাৎ একটা কোশ্চিন যেটা আপনার যে এক্সামিনার করছে সেই কোশ্চিনের এগেনিস্টে আপনি অ্যান্সার কতটুকু করছেন। ফুল অ্যান্সার দ্য কোশ্চিন, স্টে রেলিভেন্ট, প্রেজেন্ট ক্লিয়ার পজিশন থ্রু আউট। অর্থাৎ যে কোশ্চিনটা করা হবে সেটির একদম পারফেক্ট অ্যান্সারটা করতে হবে। স্টে রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক হইতে হবে। আর প্রেজেন্ট ক্লিয়ার পজিশন থ্রু আউট, অর্থাৎ যদি এরকম হয় যে কোনো একটা এগ্রি ডিসএগ্রির ব্যাপারটা আছে, তাহলে আপনার লেখাটা যেন এমন না হয় যে লেখাটা পড়ে বোঝা যাচ্ছে না যে আপনি আহ, উম, মানে হ্যাঁ এর পক্ষে আছেন না না এর পক্ষে, মানে দ্যাট ইজ এগ্রি করতেছেন নাকি ডিসএগ্রি করতেছেন নাকি মাঝামাঝি অবস্থান আছেন। অনেকেই লেখাটা মাঝে এমন ভাবে লিখে যে মানে মাঝামাঝি অবস্থান বোঝায়। তো সেই ক্ষেত্রে আপনার পজিশন ক্লিয়ার করতে হবে। তাহলে টাস্ক রেসপন্স যেটা সেটি কিন্তু এর ভিতরে এই জিনিসগুলো থাকবে, এটা মাথায় রাখতে হবে যে আমার অ্যান্সারটা যেন ফুলি হয়, ফুল আমরা অ্যান্সার করতে পারি, স্টে রেলিভেন্ট যেন হয়, দ্যাট ইজ যুক্তিসঙ্গত অ্যান্সার হয়। আরেকটা হচ্ছে প্রেজেন্ট ক্লিয়ার পজিশন থ্রু আউট, অর্থাৎ আমার পজিশনটা যেন ক্লিয়ারলি ডিক্লেয়ার হয়। কোহিরেন্স অ্যান্ড কোহিশন এই জায়গাটাই আপনার 89% ক্ষেত্রেই কি পাওয়া যায়, ভুল পাওয়া যায়। অর্থাৎ আমরা যখন লিখি, লিখার মধ্যে একটা যে সিস্টেম মেনটেন করতে হয়, দ্যাট ইজ একটা কোহিরেন্স ধারাবাহিকতা এবং ধারাবাহিকতা এবং একটা রিলেশন মেনটেন করতে হয়। লজিকলি অর্গানাইজড আইডিয়াস, ক্লিয়ার প্যারাগ্রাফিং, স্মুথ ফ্লো, অ্যাকিউরেট ইউজ অফ লিঙ্কিং ওয়ার্ডস। এইগুলো ক্ষেত্রে আমাদের একটা চরম রকমের মিস্টেক হয়। এই জায়গাটায় যাদের প্রবলেম আছে তাদের জন্য 8 পাওয়াটা খুব কঠিন হবে। এবার ইভেন 7 পাওয়াটা কঠিন হবে, আপনি স্ট্যাগন্যান্ট হয়ে যাবেন 6 থেকে 6.5-এ। এই কোহিরেন্স এন্ড কোহিশন এই জায়গাটাই আপনার ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে। এটির এই ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনি যে রাইটিংটা লিখবেন, সেই রাইটিংটা ডেফিনেটলি কোনো একটা এক্সপার্ট আপনাকে রিভিউ করে দিতে হবে যেটা ঠিক আছে কিনা, বা এটাকে আরো ভালো ওভার করে কিভাবে লেখা যায়। এই লেখার প্যাটার্ন গুলো শিখতে হবে, নট যে ইউ আর গোয়িং টু মেমোরাইজ। লেখার প্যাটার্নগুলো আপনাকে আত্মস্থ করতে হবে, যে কোন প্যাটার্নে লেখা যায়। একই লেখাকে বিভিন্ন রকম ভাবে লেখা যায় এবং হচ্ছে যে লিখলে এগুলোর স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়। আপনি যে লেখাটা সিম্পলি লিখতেছেন সেই লেখাটাকে আরেকটু এক্সটেন্ড এক্সটেন্ড বা মডিফাই করে লিখলে ওই লেখাটার স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি অফ রাইটিংটা বেড়ে যায়। এই কোয়ালিটি অফ রাইটিং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ গেটিং দ্য ব্যান্ড স্কোর মোর দ্যান 7+। সো এই জায়গাটাই আপনাকে খেয়াল রাখতে হবে। আর লেক্সিক্যাল রিসোর্স এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি এটা একাডেমিক অ্যান্ড টপিক স্পেসিফিক হইতে হবে। প্রিসাইজ ওয়ার্ড চয়েস, ভেরি ফিউ মিস্টেক। তো এইখানে এই জিনিসটা যেটা বলি, লেক্সিক্যাল রিসোর্স যেটাকে বলি, সেটি হচ্ছে যে যে টপিকস আছে সেই টপিক্সের উপরে প্রাসঙ্গিক ওয়ার্ডের একটা কম্বিনেশন থাকতে হবে, মানে কালেকশন থাকতে হবে। এখন দেখা গেলো এমন একটা টপিকস আপনার সামনে পড়ছে যে টপিকস নিয়ে আপনার কোনো ওয়ার্ডই জানা নাই, আপনার কোনো মানে ব্যাক এন্ডে আপনার কোনো ভোকাবুলারির স্টক নাই, যার ফলে আপনি যখন ওয়ার্ডগুলো ইউজ করবেন আপনার লিখায়,
তখন ওই ওয়ার্ডগুলোর অল্টারনেটিভ যে স্ট্যান্ডার্ড ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরেন ফেমাস। এই ফেমাস শব্দটার অর্থ হচ্ছে বিখ্যাত। এই শব্দটার অনেকগুলো স্ট্যান্ডার্ড, মানে মোর স্ট্যান্ডার্ড আপনার ওয়ার্ড ব্যবহৃত হয়। ফেমাস নর্মালি ইউজ হয়, যেমন আমরা বলতে পারি প্রমিনেন্ট, আমরা যেমন বলতে পারি সেলিব্রেটেড, আমরা যেমন বলতে পারি রিনাউন্ড। হ্যাঁ, তো ওয়েল নোন, এই সবসময় ফেমাস শব্দের ব্যবহার না করে এই ধরনের একটু ডাইমেনশনের দিকে গেলে আপনার লেখার স্ট্যান্ডার্ডটা অনেকখানি বেড়ে যাবে। এবং এটি সেম জিনিসটা কিন্তু আপনার স্পিকিং এর ক্ষেত্রেও কাজে লাগে, যে যখন আপনি কথা বলছেন তখন সেম ওয়ার্ডের ব্যবহার আপনাকে অ্যাভয়েড করতে হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস দেন এই জিনিসটা আপনি একবারে পারবেন না, আপনাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। যে আমি সেম টপিক্সের উপরে কথা বলতে হবে কোনো একটা অডিয়েন্সের সামনে, দেন এই জায়গাটা কারেকশন করে দিতে হবে, আপনাকে চেঞ্জ করতে হবে যে এই জায়গাটা এইভাবে না হবে, এইভাবে প্র্যাকটিস করলে ভালো। যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার ব্যান্ড স্কোর অনেক বেশি ইমপ্রুভ করে যাবে এবং অল্প সময়। এটা কাজটা শুধু প্র্যাকটিসের, নট যে not that you have to memorize any sentence or any procedure, any system. So all the things related to practice, all the things related to system. So you have to follow the system strictly, and you have to go for implementation by doing practice. Then next যে পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে for achieving the highest band score, grammatical range and accuracy. Complex sentence structure. You should use complex sentence structure and simple. এই কম্বিনেশনটা ইউজ করাটা বেটার, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড সিম্পল, এবং মিনিমাম ইরোর্স, গুড পাঞ্চুয়েশনস, দ্যাট ইজ যেখানে যে ধরনের ইমোশনটা শো করা দরকার সে ধরনের ইমোশনটা শো করতে হবে। এবং সেন্টেন্সের স্ট্রাকচারে সবসময় কমপ্লেক্স বলে যাচ্ছেন, ব্যাপারটা যেন এমন না হয়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোর হচ্ছে কম্বিনেশন থাকতে হবে। সুতরাং আপনাকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে কনভার্সন, যে ইউজ, যে অ্যাপ্লিকেশন, যে প্রসিডিউর অ্যান্ড যে সিস্টেমস, এগুলো সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিভিড পিকচার থাকতে হবে মাইন্ডে। তার মানে এখানে গ্রামারের একটা ভালো প্রভাব রয়েছে। তার মানে আপনি ভালো গ্রামার জানেন না অথচ ব্যান্ড স্কোর 8 পাবেন, এটা ইম্পসিবল। 5-6 যে কেউ পরীক্ষায় বসলেই পাবে। একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা স্টুডেন্ট যিনি মোটামুটি ইংলিশ বুঝেন, তিনি পরীক্ষায় বসলে কিন্তু 5-6 পাবেন। বাট ব্যান্ড স্কোর যখন কোশ্চিন 8 বা 8+, 7 বা 7+, দেন সামথিং গোয়িং টু বি ইনোভেটিভ অ্যান্ড আইডিয়া জেনারেশনের কৌশল থাকতে হবে, এবং সেই আইডিয়াকে আপনার লিখনিতে নিয়ে আসতে হবে। এবং এর জন্য ব্যাকএন্ডে কি কি কাজ করা লাগে, ব্যাকএন্ডে যে কাজটা লাগে সেটি হচ্ছে আপনার গ্রামার ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনার এই যে ধরেন কোনো একটা টপিক্স পেলেন, সেই টপিক্সের উপরে লিখার মতো মানসিকতা থাকতে হবে। দ্যাট ইজ, এটা ডেভেলপ করতে হবে, এটা একদিনে হবে না। আপনার অনেক ভোকাবুলারি স্টক আছে, বাট আপনি তারপরেও জেনারেট করতে পারবেন না যদি প্র্যাকটিসে না যান। সো এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। এরপরে আমরা যাই হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড ফর রাইটিং টাস্ক 2। এখানে আমরা প্রথমে দেখতেছি আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চিন। এই পুরো বিষয়টা আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চিন, এখানে 1 থেকে 2 মিনিট সময় নেবেন। এই 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো কোশ্চিনটা কি বোঝাতে যাচ্ছে সেই জিনিসটা আপনাকে ক্লিয়ার হতে হবে। যেমন যেমন হইতে পারে যে আপনার কাছে ওপিনিয়ন চাওয়া হয়েছে, যেমন হইতে পারে যে আপনার কাছে ডিসকাশন করতে বলা হয়েছে, যেমন হচ্ছে আপনাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে বলা হয়েছে, যেমন হতে পারে আপনাকে প্রবলেম অ্যান্ড সলিউশন নিয়ে কথা বলতে বলা হয়েছে, যেমন হইতে পারে যে ডাবল কোশ্চিন, আন্ডারলাইন সলিউশন নিয়ে কথা বলতে বলা হয়েছে। তো এই টাইপের যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাকে এই 2 মিনিটে, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু সলভ করে ফেলতে হবে। তো এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনি আরেকটা জিনিস করতে পারেন, যে কোশ্চিন যেটা আছে, যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড কমিউনিটি সার্ভিস শুড বি কম্পালসারি ইন হাই স্কুল। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো এখান থেকে এই যে মানে কোশ্চিনটা, এই কোশ্চিনটা এজ এ স্যাম্পল হিসেবে আমরা দেখতেছি। আপনাকে লাস্ট কি জানতে যাচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তো এখান থেকে আপনি কি ওয়ার্ডগুলোকে সার্চ করে নিতে পারেন, যে আনপেইড কমিউনিটি সার্ভিস অ্যান্ড কম্পালসারি হাই স্কুলস এগ্রি অ্যান্ড ডিসএগ্রি। দেন এটা নিয়ে আপনি একটু চেক করে দেখতে পারেন। এটা দিলে সুবিধা হবে কি, সুবিধা হচ্ছে যে আপনার পুরো টপিক্সটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়ার দরকার হবে না। এই কিওয়ার্ড নিয়ে আপনি খুঁজতে পারবেন। মেক এ কুইক প্ল্যান 5 মিনিটসের জন্য। এইটা এখানে সময় নেবেন হচ্ছে 5 মিনিট, যে কিভাবে কোশ্চেনের আনসার গুলো করবেন সেটার জন্য।
তারপর হচ্ছে ইজি এসএ স্ট্রাকচার, এই ইজি স্ট্রাকচার ব্যান্ড 8 ফর্মুলা। এখানে এই এই যে আহ, এই যে এই এসএ স্ট্রাকচার, ব্যান্ড 8 ফর্মুলা যেটা, এখানে ইন্ট্রোডাকশন আমরা আহ, এটা মূলত হচ্ছে যে আপনি যখন লিখবেন, লিখার সময় আপনার কতগুলো প্যাটার্ন ফলো করতে হবে। হ্যাঁ, এই প্যাটার্ন গুলো কি কি? প্রথমে হচ্ছে যে ইন্ট্রোডাকশন দিতে হবে, অর্থাৎ আপনি যে কোশ্চিনটা লিখছেন সেই কোশ্চিনটার একটা ইন্ট্রোডাকশন আপনাকে দিতে হবে। আহ, এই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু কমন ইন্ট্রোডাকশন আছে যেগুলো সবগুলোতে ব্যবহার করা যায়। এগুলো প্র্যাকটিস করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা এটা দিয়ে শুরু করতে পারি। বডি প্যারাগ্রাফ, এটি হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ তিনটা হতে পারে, অনেক সময় চারটাও হয় অনেক, তবে চেষ্টা করতে হবে যে সময়ের মধ্যে কভার করার জন্য এক থেকে দুইটা মোর স্ট্যান্ডার্ড। প্যারাগ্রাফ ওয়ান, প্যারাগ্রাফ টু। তো এইখানে যখন প্যারাগ্রাফ দিবেন আপনি, টপিক সেন্টেন্স ফার্স্ট মেইন আইডিয়াটা যেটা, সেই টপিক সেন্টেন্সের এগেনস্টেই যেন হয় প্যারাগ্রাফটা, এক্সপ্লেনেশনটা যেন সেই প্যারাগ্রাফকে টপিক সেন্টেন্সকে কোয়ালিফাই করে। মোট কথা হচ্ছে যে ভাব সম্প্রসারণ টাইপের, যে আপনি যে হেড টপিকসটা রয়েছে, যে মূল টপিকটা রয়েছে, সেই টপিকসকেই যেন সবসময় রেফার করে বা ওই টপিক্সের সাথে রেলিভেন্ট হয়, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে প্যারাগ্রাফ টু যেটা, এখানে হচ্ছে টপিক সেন্টেন্স সেকেন্ড মেইন আইডিয়া। এটা হচ্ছে যে এক্সপ্লানেশন করা, ওই আইডিয়াটাকে জেনারেট করা, আর এক্সাম্পল আর এভিডেন্স দেওয়া। তো এই একই প্যারাগ্রাফের গুলো লেখার স্টাইলটা একই, কিন্তু এই সিস্টেমটা ফলো করতে হবে যে আমি প্রথমে যে মেইন টপিকসটা রয়েছে সেই টপিকসটার একটা এক্সপ্লানেশন দিয়ে নেব। দেন রেলিভেন্ট আপনার হচ্ছে রেলিভেন্ট কিছু এক্সাম্পল যেটি আমাদের মাথায় থাকে তাহলে সেই মধ্যে থেকে দিব। অনেক এক্সাম্পল আমাদের মাথায় লিখতে গেলে আইডিয়া চলে আসে। তো এগুলো যাদের যে আইডিয়াগুলো জেনারেট হয় না, তারা করবেন কি, যে এই ধরনের প্র্যাকটিস গুলো করবেন কোনো, এবং সেটি বেটার যে কোনো একটা মেন্টরের অধীনে করা। তাহলে হবে কি যে আপনি অল্প সময়ে ভালো কিছু সাজেশন পেয়ে যাবেন। কনক্লুশন হচ্ছে সামারাইজ কি পয়েন্ট। আর এই কনক্লুশনের ক্ষেত্রে যে কি পয়েন্ট গুলো ছিল, সেই কি পয়েন্ট গুলোকে সামারাইজ করে রিস্ট্রাকচারিং করবেন, দ্যাট ইজ নতুন করে একই সেন্টেন্স জুড়ে দেবেন না, নতুন করে সেন্টেন্স ডিজাইন করবেন বা লিখবেন। রিস্টেট ইউর ওপিনিয়ন, নো নিউ আইডিয়াস। অর্থাৎ যখন সামারাইজ করছেন তখন যে আপনার ওপিনিয়নটা দিবেন, তখন যেন নতুন কোনো এমন একটা ওপিনিয়ন দিলেন যে নতুন একটা আইডিয়া আপনি জেনারেট করে দিলেন বা নতুন একটা কিছু ইন্ডিকেট করে দিলেন, এমন যেন না হয়। ওই যে পয়েন্ট আছে সেই পয়েন্টের ভিতরেই থাকতে হবে, ভিতরেই থেকে আপনাকে আপনার ওপিনিয়নটা দিতে হবে। চারে আমরা দেখছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল টিপস, ইউজ একাডেমিক ভোকাবুলারি ইনস্টেড অফ গুড। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনার ব্যান্ড স্কোরকে ডিরেক্টলি হ্যাম্পার করবে। সেটি হচ্ছে আপনি যদি এই যে এই ধরনের শব্দগুলো ইউজ করেন, গুডের পরিবর্তে আপনি বেনিফিশিয়াল ইউজ করতে পারেন, এটা মোর স্ট্যান্ডার্ড। ব্যাডের পরিবর্তে আপনি ডেট্রিমেন্টাল ইউজ করতে পারেন, এটা মোর স্ট্যান্ডার্ড। ম্যানির পরিবর্তে আপনি নিউমারাস ইউজ করতে পারেন, এটা মোর স্ট্যান্ডার্ড। তো এই যে এই ধরনের ওয়ার্ডগুলো যে আপনি ইউজ করবেন, এটা কি ব্যাপার, কথা বলা ইউজ করবেন, লেখা ইউজ করবেন, এটা ব্যাপারটা এরকম যে আপনি জানলেও আপনি হচ্ছে যে লিখতে পারবেন না, আপনি জানলেও লিখতে পারবেন না, মানে লেখার সময় আসবে না, আপনার মাথায় আসবে না। তাহলে এটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, যাতে যখন যখন আপনি লিখবেন, এরকম করে দু তিনবার এই পরিবর্তে এই শব্দটা ব্যবহার করতে পারি, এইরকম করে যখন আপনি লিখতে থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার এই স্কিলটা ডেভেলপ করে যাবে। সো সো এই জায়গাটায় আমাদের একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে, যে আমি যদি ভালো একটা ব্যান্ড স্কোর তুলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ভোকাবুলারির ইউসেজ যেটি, সেটি নিয়েও কিন্তু আপনাকে চিন্তা রাখতে হবে মাথার মধ্যে। কেউ যদি, অনেকে বলে যে ভোকাবুলারি কোনো ব্যাপার না, আমি অনেক কিছু জানি, এই ব্যাপার, কিন্তু আপনি জানাটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে রাইট টাইমে রাইট ভোকাবুলারিটা রাইট প্লেসে ব্যবহার করতে পারা। এটা জানলেই হয় না, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। সো এই জায়গাটাই কিন্তু একটা ভালো রোল আছে, যে রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস। তো এইটা আমি বললাম। আর এরপর হচ্ছে কমন মিস্টেক্স। যে মিস্টেক্স এর ক্ষেত্রে আমরা সাধারণত যে কটা ভুল করে থাকি, যেমন অফ টপিক অর পার্শিয়ালি ডেভেলপ অ্যান্সার, আমরা অ্যান্সারগুলো কারেক্টলি করি না। রিপিটেশন অফ দ্য সেম ভোকাবুলারি, একই রকমের শব্দ বারবার ব্যবহার করছি। লং সেন্টেন্স উইথ গ্রামার ইরোডস, লং সেন্টেন্স বলার চেষ্টা করছি এবং যেতে বলতে যে ভুল করতেছি। উইক থিসিস স্টেটমেন্ট, মানে আনক্লিয়ার পজিশন, অর্থাৎ আপনাকে যখন বলা হচ্ছে যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আর সেন্ড ইউর ওপিনিয়ন, তখন আপনি এক্সপ্লেনেশনটা এমনভাবে দিচ্ছেন যে যেটা মোটেও মোটেও হচ্ছে কোনো পজিশনকে ক্লিয়ার করে না।
এক্সামিনার যারা দেখে তারা কিন্তু কোশ্চেনের সাপেক্ষে আপনার অ্যান্সারটা পড়ে দেখে। মেমোরাইজ টেমপ্লেটস উইদাউট অরিজিনাল আইডিয়া, মানে হচ্ছে যে আপনি একটা কিছু মুখস্থ করে আসছেন, পড়ে আসছেন যে এটা এরকম থাকলে আমি এটা লিখে দেবো, ঠিক ওই রকম ভাবে লিখে দিয়ে আসছেন, যেটা আপনার স্কোরকে 6.5 বা 6-এ এনে রেখে দিবে। তো সলিউশন হোয়াট টু ডু, আপনার কি কি সমাধান আছে যেটা আপনাকে করতে হবে এখন? ওটা হচ্ছে রাইট 3 tasks to essays per week, get feedback, analyze band 8-9 sample answer, do not memorize, don't memorize but observe style। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখেন। সেটি হচ্ছে যে আইএলটিএস পরীক্ষার জন্য একমাত্র ভোকাবুলারি ছাড়া আর কোনো কিছুই আপনাকে মনে করতে হবে না, অর্থাৎ মুখস্থ রাখতে হবে না। যদি আপনি ভোকাবুলারি ছাড়া অন্য কিছু মনে রাখেন বা মনে করার চেষ্টা করেন, সেটি আপনার হচ্ছে রং ডুইং। এটা আপনার কোনো ভ্যালু ক্যারি করবে না। বিল্ড ভোকাবুলারি বাই টপিকস, যেমন কি কি টপিক্সের উপরে ভোকাবুলারি ডেভেলপ করতে হবে আপনাকে, সেটি হচ্ছে এনভায়রনমেন্ট, এডুকেশন, টেকনোলজি, হেলথ, পলিটিক্যাল সিচুয়েশন, এই টাইপের জিনিসগুলোই সাধারণত থাকে। এখানে চারটা বলা আছে, এর সাথে পলিটিক্যাল সিচুয়েশনটি অ্যাড করতে পারেন, সমসাময়িক ঘটনা বা ওয়েদারের রিলেটেড ইস্যুগুলো অলরেডি আছে এখানে। আর টেকনোলজি আছে, হেলথ আছে, এডুকেশন আছে, এনভায়রনমেন্ট আছে, আর হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশনের রিলেটেড মানে সমস্যা যেগুলো, সোশ্যাল সমস্যা আর কি, সোশ্যাল প্রবলেম, এই টাইপের জিনিসগুলোও কিন্তু শিখতে পারেন। সো এই রিলেটেড ভোকাবুলারি আপনাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। প্র্যাকটিস প্যারাফ্রেজিং আইএলটিএস কোশ্চেন্স ডেইলি। প্যারাফ্রেজিং আইএলটিএস কোশ্চেন ডেইলি, এটি আপনাকে একজন তত্ত্বাবধায়কের অধীনে করতে হবে, যাতে করে সে আপনাকে গাইড করতে পারে। এখন হচ্ছে যে আপনি যদি মাল্টিপল ভিডিও দেখেন, আম, দেখে দেখে এগুলোকে সলভ করতে চান, অনেক সময় লাগবে, যেটি আপনার মানে প্রপার গাইডলাইন্স পাবেন না, এবং একটার সাথে আরেকটা ধারাবাহিকতা না থাকার কারণে আপনার খুব কমপ্লিকেটেড মনে হবে। মেন্টালি অনেক স্ট্রং এবং ইংলিশের ব্যাকগ্রাউন্ড অনেক শক্তিশালী না হলে এটি করা খুব কঠিন হবে, যে অনলাইন থেকে কন্টেন্ট নিয়ে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করা। ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট, বাট প্রবলেম হচ্ছে যে এটা অনেক সময় নেবে এবং এটা অনেক ডেপথ নলেজ না থাকলে আপনার কনফিউশন তৈরি করবে। So, to avoid any types of confusion regarding the IELTS exams writing text two, you should connect it to your mentor and get ready with the shortest possible times, and by learning the secret tricks and tips. Record yourself explaining your ideas around, improves clarity before writing. এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আপনি যেটা লিখবেন, লেখার আগে আপনার যেন মাথার মধ্যে একটা প্লট চলে আসে, এই প্লটটা আসবে প্র্যাকটিসের মাধ্যমে। সো দ্যাটস অল about IELTS writing task 2. If you have any questions regarding IELTS writing task 2, please let me know so that I can answer.